হাই, আজকে থেকে আমরা লিনিয়ার অ্যালজেব্রার কোর্সটি শুরু করতে যাচ্ছি। শিক্ষক.com-এ তোমরা নিশ্চয়ই আমি যে লিনিয়ার অ্যালজেব্রার তোমরা যারা এই কোর্সে রেজিস্ট্রেশন করেছো তারা নিশ্চয়ই লিনিয়ার অ্যালজেব্রার এই কোর্সের শিরোনাম এবং লিনিয়ার অ্যালজেব্রা ইন্ট্রো এই ভিডিওটা হয়তো দেখে থাকবে। তো এখানে কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা এবং কাদের জন্য কোর্স লিখে রাখা আছে এবং কোর্সে কি কি লেকচার থাকবে তাও তোমরা কোর্সের সিলেবাস দেখলে বুঝতে পারবে। তো কোর্সের সিলেবাসের শুরুতেই দেখা যাচ্ছে যে 1 নম্বর লেকচারে থাকার কথা দ্বিমাত্রীয় তল, ত্রিমাত্রীয় স্থান আর ভেক্টরের ধারণা। মানে আমরা তল, স্থান এবং ভেক্টর নিয়ে কথা বলবো। তো আজকে আমি শুরু করব প্রথমত ভেক্টর নিয়ে কথা বলবো। যদিও যারা তোমরা কলেজ লেভেল পর্যন্ত পড়ালেখা করেছো তারা হয়তো ইতিমধ্যে ভেক্টর সম্পর্কে অনেক ভালোভাবে জানো এবং একটা তলকে আসলে বোঝানোর জন্য একটা তলকে যদি আমরা গাণিতিকভাবে বোঝাতে চাই তাহলে আমরা ভেক্টরের সাহায্য নিতে পারি। তো আমি ভেক্টরের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে প্রথমে কথা বলবো, ভেক্টর কী জিনিস তা নিয়েও কথা বলবো এবং আস্তে আস্তে আমরা লিনিয়ার অ্যালজেব্রার কোর্সটির পরবর্তী ধাপগুলোতে ম্যাট্রিক্স, তারপরে লিনিয়ার ইকুয়েশন, ভেক্টরের স্পেস এবং ভেক্টরের যোগাশ্রয়ী সমাবেশ, নির্ভরশীলতা এবং ধীরে ধীরে আমরা লিনিয়ার অ্যালজেব্রার আরও কঠিন বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আমরা বিভিন্ন গাণিতিক সমস্যাও একই সাথে সমাধান করে যাব যাতে করে সবাই সহজে ধারণাগুলো বুঝতে পারে। তো আমি আগেও বলেছিলাম যে লিনিয়ার অ্যালজেব্রা মূলত ভেক্টর স্পেস নিয়ে কথা বলে। তো স্পেসের মধ্যে আমরা খুবই স্পেসের ডাইমেনশন থাকবে। যখন আমরা ওয়ান ডাইমেনশনের কোনো স্পেস নিয়ে কথা বলছি তখন আসলে আমরা একটা সরলরেখার কথা বলছি, আর যখন ডাইমেনশন আস্তে আস্তে আমরা বাড়াবো, যখন 2 ডাইমেনশন হবে তখন সেটা হচ্ছে তল, আর যখন 3 ডাইমেনশন হবে তখন হয়তো আমাদের চারপাশে যে পৃথিবী সেটা আমরা একটা 3D ওয়ার্ল্ড হিসেবে চিন্তা করতে পারি। তো আজকে আমরা প্রথমে শুরু করব তল দিয়ে এবং তল 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 ব্যাখ্যা করতে গেলে আমাদের প্রথমত দরকার হচ্ছে ভেক্টর এবং আমরা ভেক্টর নিয়ে প্রথমে কথা বলি। তো আমরা কথা বলবো ভেক্টর নিয়ে। ভেক্টর, তো ভেক্টর কাকে বলে? ভেক্টর হচ্ছে যার মান এবং দিক থাকবে তাকে আমরা বলি ভেক্টর। এবং ভেক্টরের সাথে সাথে একই সাথে হয়তো তোমরা শিখে থাকবে স্কেলার। তো স্কেলার মানে হচ্ছে যার শুধু মান আছে, যেরকম হচ্ছে তাপমাত্রা। আমরা তাপমাত্রার কথা যখন আমরা বলি যে আজকে কত ডিগ্রি টেম্পারেচার, তখন হয়তো আমরা বলি আজকে আজকে 36 ডিগ্রি সেলসিয়াস অথবা ফারেনহাইটে আমরা বলতে পারি, কিন্তু আমরা কখনো দিকের কথা বলি না। তার মানে যখন আমরা শুধু মান নিয়ে কাজ করছি এবং পরিমাণ, একটা পরিমাণ যখন থাকবে আমার, তখন সেটা হচ্ছে একটা স্কেলার পরিমাণ। কিন্তু আমরা যখন একটা স্কেলার মানের সাথে সাথে যখন আমরা দিক নিয়েও চিন্তা করব তখন আসলে আমরা ভেক্টর নিয়ে চিন্তা করছি। সহজ উদাহরণ হচ্ছে যে তুমি একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করো তাহলে তুমি হয়তো বলছো যে কত নিউটন বল প্রয়োগ করছো, ধরা যাক যে 5 নিউটন বল তুমি প্রয়োগ করছো, এবং কিন্তু একই সাথে সাথে তুমি হয়তো বস্তুর কোনো একটা সারফেসে তুমি বল প্রয়োগ করছো, তার মানে বলটা কোনো একটা দিকে তুমি প্রয়োগ করছো, তার মানে বল হচ্ছে আমাদের ভেক্টর। তো ভেক্টরের প্রাথমিক ধারণা আমি আশা করি যারা শুনছো তারা হয়তো জানো, তাই ভেক্টর নিয়ে আরও খুব একটা গভীরভাবে আমি বলছি না। যদিও ভেক্টরের ধারণা অনেক সহজ হলেও সেটা নিয়েও হয়তো লম্বা লেকচার তৈরি করা সম্ভব। যাই হোক, তো ভেক্টর হচ্ছে তার মানে আমরা বললাম যে একটা স্কেলার মান, একটা মান থাকবে এবং তার সাথে সাথে মান এবং সাথে সাথে আমার কি থাকবে, দিক থাকবে। মানের সাথে যখন দিক থাকবে তখন আমি সেটাকে আমি বলবো ভেক্টর। যেমন এখানে হচ্ছে 5 নিউটন বল হয়তো তুমি সামনের দিকে অথবা উত্তর দিকে তুমি প্রয়োগ করছো,
তার মানে একটা এবং সেটাকে আমি যখন জ্যামিতিকভাবে প্রকাশ করতে চাই তখন আমি একটা সরলরেখা দিয়ে আমি প্রকাশ করি, যে ধরা যাক যে এটা একটা সরলরেখা যার দৈর্ঘ্য হচ্ছে ধরা যাক 5 সেন্টিমিটার, এবং যদি এটা আমার এটা যদি আমার উত্তর দিক হয়ে থাকে তাহলে 5 সেন্টিমিটার দিকে একটা ভেক্টর যেটা উত্তর দিকে মুখ করে আছে এবং যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তো এটাকে যদি আমি সিম্বল দিয়ে লিখতে চাই, আর একটা ভেক্টরকে আমরা বিভিন্ন সিম্বলে লিখতে পারি। তো খুব সহজ সিম্বল হচ্ছে যে আমরা সাধারণত ইংরেজি লেটার ব্যবহার করে থাকি এবং তার উপরে আমরা তীর চিহ্ন দিয়ে থাকি। তো এই ভেক্টরের মান, যখন আমরা মান নিয়ে চিন্তা করছি তখন আসলে কি হবে, এই ভেক্টরের দুই পাশে আমরা পরম মানের চিহ্ন ব্যবহার করি। তো এর মান তাহলে হচ্ছে এক্ষেত্রে 5। তো আমরা যদি এটাকে এখন আরবিট্রারি মানে চলক দিয়ে প্রকাশ করতে চাই তাহলে আমরা ধরা যাক 5 না ব্যবহার করে আমি এটাকে এ বলি, যে এ হচ্ছে আমার একটা ভেক্টর যার দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে আমার এই ভেক্টরের মান হবে আমার এ। তার মানে আমি দুইভাবে প্রকাশ করতে পারি, ভেক্টরকে পরম মানের চিহ্নের মাঝামাঝি রেখে, অথবা শুধু এই ওই ভেক্টর যে ইংরেজি লেটার দিয়ে প্রকাশ করা হচ্ছে সেই লেটার দিয়ে আমি ভেক্টরের মান প্রকাশ করতে পারি। তাহলে ভেক্টরের প্রকাশ, ভেক্টর কি জিনিস এবং ভেক্টর কিভাবে প্রকাশ করতে হয় তা আমরা শিখলাম। তো এর সাথে সাথে এটাও বলে ফেলা উচিত যে আমি যখন সরলরেখা বলছি তখন এটাকে আমি একটা ভেক্টর নাম দিচ্ছি, এই ভেক্টরের নাম দিচ্ছি এ। তো কখনো কখনো সরলরেখার প্রান্তবিন্দুগুলো দিয়েও ভেক্টরকে নামায়িত করা হয়ে থাকে। যেমন এটার প্রান্তবিন্দু যদি এ থেকে শুরু হয় বি পর্যন্ত যায় তাহলে এটাকে আমি বলবো এ বি ভেক্টর। তার মানে একটা ভেক্টর কোথা থেকে শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যেমন একই সাথে বলে ফেলা যাক যে যখন আমি বলছি দুটো ভেক্টর সমান, তার মানে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। তার মানে আমি এখন আলোচনা করছি ভেক্টরের ইকুয়ালিটি নিয়ে। যখন দুটো ভেক্টর সমান তখন তার কি কি সমান হতে হবে। ধরা যাক এ এবং বি দুটো ভেক্টর আছে, কখন এই দুটো ভেক্টর সমান হবে। ধরা যাক যে এ হচ্ছে আমার এই ভেক্টরটা এবং বি হচ্ছে আমার এই ভেক্টরটা। তাহলে এ বি ভেক্টরকে আমরা কখন সমান বলবো? আবারও তাহলে ভেক্টরের সংজ্ঞায় যেতে হবে, যে একটা ভেক্টর মানে হচ্ছে তার মান এবং দিক থাকবে। তার মানে এ এবং বি কখন সমান হবে? যখন এ এর মান এবং বি এর মান সমান হবে। তার মানে এ ইকুয়ালস টু বি হবে। আর যখন এর দিক এবং বি এর দিক সমান হবে তখন আমরা এই দুটো ভেক্টরকে সমান বলবো। এখন যদি এরকম হয়ে থাকে যে একটা ভেক্টর, ধরা যাক যে এ হচ্ছে একটা ভেক্টর, এখন আরেকটা ভেক্টর আছে যেটার মান হচ্ছে এ ভেক্টরের সমান। তার মানে হচ্ছে ধরা যাক যে আরেকটা ভেক্টর আমার বি আছে এবং এ ভেক্টরের মান আমরা বলছি এ আর বি ভেক্টরের মান হচ্ছে বি। এখন এক্ষেত্রে এ ভেক্টর এবং বি ভেক্টরের মান সমান। তাহলে কি আমরা এই দুটো ভেক্টরকে সমান বলবো? না, আমরা বলতে পারবো না, কারণ দুটো ভেক্টরকে সমান হতে গেলে তাদের মান এবং দিক সমান হতে হবে একই সাথে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ ভেক্টরের ডান দিকে মুখ করে আছে এবং বি ভেক্টর বাম দিকে মুখ করে আছে। তাহলে আমরা এই ভেক্টরকে আসলে সমান বলতে পারবো না। এবং বিশেষ ক্ষেত্রে, যেমন এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে বি ভেক্টর হচ্ছে একদম এ ভেক্টরের বিপরীত দিকে মুখ করে আছে, তাই আমরা একে মাইনাস সাইন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে a ইকুয়ালস টু মাইনাস বি। আচ্ছা, এখন দুটো ভেক্টর, এখন এর সাথে সাথে আরও বলে ফেলা উচিত যে দুটো জিনিস কখন সমান হবে। যখন একটা ভেক্টর, ধরা যাক যে এ হচ্ছে একটা ভেক্টর
আরেকটা ভেক্টর যদি একদম এর উপরেই অবস্থিত হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা এই দুটোকে সমান বলতে পারবো। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে একটাকে আরেকটার উপর যে থাকতে হবে তা না, কারণ জাস্ট শুধুমাত্র দুটো ভেক্টরের মান যদি সমান হয়ে থাকে এবং তাদের দিকও যদি সমান হয়ে থাকে তাহলে আমরা ওই দুটো ভেক্টরকে সমান বলতে পারি। তার মানে এক্ষেত্রে তার মানে সমান্তরাল ভেক্টরগুলোকে আমরা আসলে সমান ভেক্টর বলতে পারি। তার মানে ধরা যাক যে এটা একটা ভেক্টর আছে যেটা হচ্ছে সি, এবং এটা ধরা যাক যে এই দিকে মুখ করে আছে, এবং আরেকটা ভেক্টর যদি থাকে যেটা ধরা যাক যে এখানে কিন্তু সেটাও যদি একই দিকে মুখ করে থাকে, ধরা যাক যে এই ভেক্টরটা হচ্ছে ডি এবং সেটা যদি একই দিকে মুখ করে থাকে এবং সেটার দৈর্ঘ্য যদি সমান হয়ে থাকে, দৈর্ঘ্য যদি এটার ডি এর দৈর্ঘ্য যত এবং সি এর দৈর্ঘ্য যদি তত হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে সি এবং ডি ভেক্টরটা সমান। তার মানে সমান্তরাল ভেক্টরগুলোকে আমরা সমান বলতে পারি কারণ তারা যদি তাদের মান এবং তাদের দিক সমান হয়। এখন আমরা শিখব হচ্ছে ভেক্টরের যোগ নিয়ে। ভেক্টরের যোগ কিন্তু সাধারণ স্কেলার যোগের মতো না, যেমন 5 এবং 2 যোগ করলে 7 হয়, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমরা ধরা যাক যে a হচ্ছে আমার একটা ভেক্টর এবং b হচ্ছে আমার ভেক্টর, এই দুটো ভেক্টরকে যোগ করার মানে কিন্তু এই না যে a ভেক্টরের মান a আর b ভেক্টরের মান b, তাই a আর b ভেক্টরের যোগ করলে a আর b ভেক্টরকে যোগ করলে a প্লাস b কিন্তু হবে না। জিওমেট্রিক্যালি জ্যামিতিকভাবে বললে হয়তো তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে যে আমি যখন একটা ভেক্টর এর কথা বলছি, এ হচ্ছে আমার এটা একটা ভেক্টর, আরেকটা ভেক্টর যখন আমি বলছি বি ভেক্টরের কথা, তার মানে ভেক্টর বলার অর্থ হচ্ছে তার দিক থাকবে। তো তার মানে এই এখন সাধারণত ভেক্টর যোগ করার ক্ষেত্রে যেটা করা হয় যে ধরা যাক যে এ এবং বি কে আমি যোগ করছি, আমি যেটা করব যে এই ভেক্টর, আমি একটু আগেই বললাম যে সমান্তরাল ভেক্টরগুলো সমান হয় যদি তাদের মান এবং দিক সমান হয়, মানে দিক সমান্তরাল মানেই তাদের দিক সমান, এবং যদি তাদের মান সমান হয় তাহলে সেই ভেক্টরগুলো সমান। তার মানে বি ভেক্টরের সমান একটা ভেক্টর আমি এখানে আঁকতে পারি। জাস্ট আমাকে কি করতে হবে, বি ভেক্টরের সাথে সমান্তরাল করে একটা ভেক্টর আমি আঁকলাম, যে এ হচ্ছে একটা ভেক্টর এবং বি, জাস্ট চিন্তা করো যে বি ভেক্টরটাকে ধরে এখানে তুমি এটাকে স্লাইড করে এখানে নিয়ে এসেছো। তো আচ্ছা, তাহলে আমি এই দুটো ভেক্টরকে যোগ করতে চাচ্ছি, আচ্ছা, এখন দেখো যে তার মানে ধরা যাক যে এটা যদি 5 কিলোমিটার দূরত্ব হয়, আর ধরা যাক যে এটা যদি 6, এখন বি এর দৈর্ঘ্য যদি ধরো যে 3 কিলোমিটার ছিল, বি এর দৈর্ঘ্য হচ্ছে ধরা যাক 3 কিলোমিটার ছিল, তো এটা যদি ধরা যাক তুমি একটা নির্দিষ্ট দিকে 5 কিলোমিটার বেগে দৌড়াচ্ছ এবং তুমি যদি সেই একই দিকে ধরো আরো 3 কিলোমিটার বেগে দৌড়াতে, তাহলে হয়তো তুমি বলতে পারতে যে 5 যোগ 3 তুমি 8 কিলোমিটার বেগে দৌড়াচ্ছ। কিন্তু যেহেতু ভেক্টরের দিক আছে সেহেতু তুমি কিন্তু এভাবে যোগ করতে পারবে না, এভাবে যে স্কেলারে যেরকম সরাসরি যোগ করা যেত সেভাবে কিন্তু এখানে যোগ করতে পারবে না। সেই জন্য কেন যোগ করতে পারবে না সহজেই বুঝতে পারছো যে এখন যদি আমি 3 কিলোমিটার বেগে এই দিকে যদি দৌড়াতাম, অন্য আরেকটা দিকে যদি দৌড়াতাম, তুমি যদি নিজের বেগ মেপে দেখো তাহলে তুমি আসলে দেখবে যে তুমি আসলে প্রথমত তোমাকে আগে চিন্তা করতে হবে যে এই দুটো বেগের সমন্বয়ে তুমি আসলে কোন দিকে যাচ্ছ। তো ভেক্টরের যোগ যারা শিখেছো তারা জানো যে তুমি আসলে এরকম এই আদি বিন্দু এবং এই আদি বিন্দু থেকে শুরু করে এই শেষ বিন্দু পর্যন্ত যে সরলরেখাটা, যে ডিরেক্ট সরলরেখাটা, তুমি আসলে সেই দিকে যাচ্ছ। তার মানে তোমার যে নতুন ভেক্টরটার দিক হবে এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র বলা যেতে পারে, যে একটা ভেক্টর যদি এরকম থাকে এবং আরেকটা ভেক্টর যদি এরকম থাকে তাহলে তার যোগ, এই দুটো ভেক্টরের যোগ করলে যে ভেক্টরটা হবে সেই ভেক্টরটার দিক হবে ভেক্টরটার প্রথম ভেক্টরটার আদি বিন্দু এবং শেষ ভেক্টরটার প্রান্ত বিন্দুর দিকে, এবং সেটার মান কি হবে
সেটা হচ্ছে যে আমরা যদি এখানে একটা এই যে এবং সেটার মান হবে অবশ্যই এই ট্রায়াঙ্গেলটার এই তৃতীয় বাহুটার যোগফলের এই তৃতীয় বাহুটার আর বাহুটার দৈর্ঘ্যের সমান। তাহলে এটা যদি a হয় এবং এটা যদি b হয় তাহলে এটার দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আরো সহজভাবে তোমরা তো ভেক্টরের রেক্টেঙ্গেল সূত্র তোমরা শিখেছ, কারণ রেক্টেঙ্গেল আসলে হচ্ছে দুটো ট্রায়াঙ্গেলের সমষ্টি। তার মানে যদি এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর a হয় তাহলে এই ভেক্টরটা হবে আমাদের a, কারণ সেটা মান এবং দিক সমান। যদি এটা আমাদের একটা ভেক্টর হয়ে থাকে b আর তাহলে তার সমান্তরাল এই ভেক্টরটাও হবে b, কারণ তার মান এবং দিক সমান। তাহলে এটা হচ্ছে আমাদের a প্লাস b, এটা হচ্ছে আমাদের ভেক্টরের। তার মানে আমরা যদি একটা ট্রায়াঙ্গেল আঁকতে পারি এবং যদি দুটো ভেক্টরকে সেই ট্রায়াঙ্গেলের পাশাপাশি দুটো বাহু দিয়ে আমরা প্রকাশ করি তাহলে আমরা যদি এই ট্রায়াঙ্গেল নিয়ে চিন্তা করি তাহলে সেই ট্রায়াঙ্গেলের এই বাহুটা হচ্ছে সেই ভেক্টর যোগ করলে যে ভেক্টরের মানে যে রেজাল্টিং যে ভেক্টরটা হবে সেই ভেক্টরটা, এবং সেটাকে আমরা ট্রায়াঙ্গেলে এই বাহু দিয়ে প্রকাশ করতে পারি। আবার যদি রেক্টেঙ্গেল নিয়ে চিন্তা করি তাহলে রেক্টেঙ্গেলের আমরা কর্ণ দিয়েও বা ডায়াগোনাল দিয়ে আমরা সেটাকে বোঝাতে পারি। তাহলে মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে ভেক্টর যোগ কিভাবে করতে হয়। তো আমি আসলে হয়তো তোমরা এটা জানতে যে ভেক্টর যোগ কিভাবে করতে হয়, তারপরে আমি একটু তাড়াতাড়ি চেষ্টা করছি ভেক্টরের যোগ এবং ভেক্টর সংক্রান্ত আলোচনাগুলো একটু তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি, তাতে করে আমরা পরবর্তী ধাপগুলোতে আরো দ্রুত যেতে পারবো। এবং আমার যতটুকু ধারণা যে ভেক্টর সম্পর্কে তোমরা হয়তো সবাই মোটামুটি ভালোভাবেই জানো। তো এখন আমরা একটু আগেই শিখলাম যে ভেক্টর কিভাবে যোগ করতে হয়। তো এখন আসা যাক যে ভেক্টরের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি, যে প্রপার্টিজ অফ ভেক্টরের কিছু বৈশিষ্ট্য। তো প্রথমত ভেক্টরের প্রপার্টিজের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টিজ হচ্ছে যে বিনিময় সূত্র এবং সংযোগ সূত্র। তো আমরা কথা বলছি প্রপার্টিজ নিয়ে, ভেক্টরের প্রপার্টিজ অফ ভেক্টরস। আচ্ছা, তাহলে আমরা দুটো প্রপার্টি নিয়ে প্রথমে কথা বলবো। একটা হচ্ছে বিনিময় সূত্র, একটা হলো আমার বিনিময় সূত্রতে কি বলা হচ্ছে যে আমি বিনিময় সূত্র অনুসারে আমি লিখতে পারি যে a প্লাস বি ইকুয়ালস টু আমি লিখতে পারি b প্লাস a। তার মানে a আর b কে বিনিময় করে আমি লিখতে পারছি। একটু আগে যে উদাহরণটা দিলাম রেক্টেঙ্গেল দিয়ে, সেটা থেকে কিন্তু তোমরা খুব সহজেই এটা বুঝে ফেলতে পারো। যেমন ধরা যাক যে একটা রেক্টেঙ্গেলের একটা বাহু যদি আমার a হয় এবং একটা বাহু যদি আমার b হয় তাহলে আমার এই ভেক্টরটাকে যোগ করলে আমার কি হচ্ছে, এটা হচ্ছে আমার a প্লাস b হচ্ছে। আচ্ছা, তার মানে এটাকে যদি আমরা চিন্তা করি তাহলে এই এবং এই ত্রিভুজের এই বাহুটা আমার a প্লাস b ভেক্টরটা, তাই না? এবং তার দিক হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত। এখন একটু আগে রেক্টেঙ্গেল আঁকার সময় আমি আচ্ছা এখানে আগে একটা রেক্টেঙ্গেল এঁকে নেই। এটাও যদি আমার রেক্টেঙ্গেল হয়ে থাকে তাহলে যেহেতু এই রেক্টেঙ্গেলের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমার b ভেক্টরটা, এবং তার সাথে সাথে এটা কি হবে, এটাও কিন্তু আমার a ভেক্টরটা। এখন একটু আগেই বলেছি যে ভেক্টরকে যোগ করতে হয় কিভাবে, প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত। তাহলে এখানে চিন্তা করো যে এই b আর a কে যোগ করলে, এই দুটো ভেক্টরকে যোগ করলে তার যোগফল হওয়ার কথা আমাদের b প্লাস a, তাই না? তাহলে b প্লাস a আসলে এই রেক্টেঙ্গেলের
এই রেক্ট্যাঙ্গলের কোন অংশটুকু বি প্লাস এ ভেক্টরটা হবে, সেটাও নিশ্চয়ই আমার এই কর্ণটাই হবে, তাই না? কারণ আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত, তার মানে এটাও হচ্ছে আমার বি প্লাস এ। তার মানে এখানে এ প্লাস বি আর বি প্লাস এ আসলে আমার একই জিনিসকে নির্দেশ করছে। তার মানে সেটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গলটার, এই সামান্তরিকটার কর্ণকে নির্দেশ করছে। এর থেকে তোমরা বুঝতে পারছো যে বিনিময় সূত্রটা আসলে সত্যি। তুমি জ্যামিতিকভাবে এটা বুঝে পাচ্ছ যে এটা আসলে একই ভেক্টরকে নির্দেশ করে। আচ্ছা, এখন আমরা যাব দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমাদের সংযোগ সূত্র বা সমন্বয় সূত্র। এবং সূত্রটা যদি আমি লিখে ফেলি, তাহলে সূত্রটা দাঁড়াবে a প্লাস বি, তার সাথে যদি আমি সি কে যোগ করি, সেটাকে আমি আসলে লিখতে পারবো। আমি যদি এখানে আমি যেটা করেছি, যে এখানে ব্র্যাকেটের অর্থ হচ্ছে এ আর বি ভেক্টরটাকে আগে যোগ করেছি, এ এবং বি ভেক্টরটাকে আগে যোগ করেছি, এবং তারপরে আমরা সি ভেক্টরটাকে যোগ করেছি। এবং এটাকে আসলে ইকুইভ্যালেন্টলি সমতুল্যভাবে আমি লিখতে পারি যে আমি আগে বি আর সি ভেক্টরটাকে আমি আগে যোগ করব, কারণ আমি ব্র্যাকেট দিয়েছি এখানে, এবং তারপরে আমি এখানে এ ভেক্টরটাকে যোগ করব। এবং আমি বলতে চাচ্ছি যে এই তিনটা ভেক্টরকে যোগ করে, এই দুভাবে যোগ করে যে ভেক্টর তৈরি হবে, সেই ভেক্টর দুটো আসলে একই ভেক্টর। সেটাকে আমরা জ্যামিতিকভাবে দেখি, তাহলে হয়তো খুব সহজে বুঝতে পারবে যে এ যদি একটা ভেক্টর হয়ে থাকে এরকম, এবং বি যদি একটা ভেক্টর হয়ে থাকে এরকম, তাহলে আমরা জানি যে আমি আগে এখানে প্রথম ক্ষেত্রে কি করছি, এ আর বি ভেক্টরটাকে আমি আগে যোগ করছি। তাহলে এ আর বি ভেক্টরটাকে আমি আগে যোগ করি, তাহলে এটা হচ্ছে আমার এ প্লাস বি ভেক্টরটা, তাই তো? এখন যদি আমি সি ভেক্টরটাকে যোগ করি, এখন আমি সি ভেক্টরটা, ধরা যাক সি ভেক্টরটা হচ্ছে এই দিকে, তাহলে এটা হচ্ছে আমার সি ভেক্টর। তাহলে আমার এই এ প্লাস বি এবং সি ভেক্টরটাকে আমি এখানে যোগ করেছি, তাহলে এ প্লাস বি এবং সি ভেক্টরটাকে যোগ করে আমার হচ্ছে কি এ, তাহলে এই ভেক্টরটা হবে আমার এ প্লাস বি প্লাস সি ভেক্টরটা। আচ্ছা, এখন একইভাবে তাহলে দেখা যাক যে বি প্লাস এ সি ভেক্টরটা আসলে কোনটা। তাহলে বি যদি আমার এই ভেক্টরটা হয়ে থাকে, বি যদি আমার আচ্ছা, আমি চাচ্ছি যে এ প্লাস বি আর সি, এটা হচ্ছে আমার এই ভেক্টরটা, এবং এই ভেক্টরটা আসলে আমার কোন ভেক্টরটা, এই ভেক্টরটা নিয়ে চিন্তা করি। তাহলে আমার বি আর সি আমি আগে যোগ করছি এখানে, তাই না? বি আর সি যদি আমি আগে যোগ করে থাকি, তাহলে এটা হচ্ছে আমার বি এর আদি বিন্দু, এবং এটা হচ্ছে আমার সি এর শেষ বিন্দু। তাহলে বি প্লাস সি ভেক্টরটা হচ্ছে আমার আসলে এই ভেক্টরটা, তাই না? এখানে যে ভেক্টরটা হবে বি এর আদি বিন্দু থেকে সি এর শেষ বিন্দু পর্যন্ত, সেটা হচ্ছে আমার বি প্লাস সি। তার মানে এই ভেক্টরটা হচ্ছে আমার বি প্লাস সি ভেক্টর। একটু আলাদাভাবে সুন্দরভাবে লিখি, তাহলে এটা হচ্ছে আমার এক্ষেত্রে বি প্লাস সি ভেক্টর, তাই না? এই আমি আসলে এই সরলরেখাটার কথা বলছি, এই ভেক্টরটার কথা বলছি। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এ ভেক্টরটা ছিল কিন্তু এখানে, তার মানে এটা ছিল আমার এ ভেক্টরটা। তাহলে দেখো এই এ ভেক্টরটা আর এই বি প্লাস সি ভেক্টরটাকে যদি আমি এখন যোগ করি, তাহলে কিন্তু দেখো আসলে আমি এই সরলরেখাটাই আমি আসলে পাবো, এই ভেক্টরটাই আসলে আমি পাবো, কারণ এ হচ্ছে আমার এর শুরুর বিন্দু হচ্ছে এটা, এবং বি প্লাস সি এর শেষ বিন্দু হচ্ছে এটা। তাহলে এ আর বি প্লাস সি যদি আমি যোগ করি, তাহলে আমি যে সরলরেখাটা পাচ্ছি, যে ভেক্টরটা পাচ্ছি, যে এই বহুভুজটার যে রেখাটাকে আমি নির্দেশ করছি, সেই রেখাটা আসলে এ প্লাস বি কে আগে যোগ করে সি তারপরে যোগ করলে যে যে রেখাটা আমি পেয়েছিলাম, সেটার সাথে সমতুল্য, তাই না? তার মানে আসলে একই রেখা আসলে প্রকাশ করছে। তাহলে আবার দেখো যে এ আর বি কে যোগ করলে আমরা পাচ্ছি এই রেখাটা এ প্লাস বি,
এবং তার সাথে যদি আমরা সি এই রেখাটাকে যোগ করি তাহলে আমরা পাচ্ছি ভেক্টর a প্লাস বি প্লাস সি। কিন্তু আমি যদি বি আর সি কে আগে যোগ করতাম, আমি যদি বি এবং সি কে যদি আগে আমি যোগ করতাম তাহলে আমি পেতাম বি প্লাস সি এই রেখাটা, এবং বি প্লাস সি এর সাথে যদি আমি এ কে যোগ করি তাহলে আমি পাচ্ছি এ প্লাস বি প্লাস সি ভেক্টরটা, যেটা আসলে আমাদের সেই আগের ভেক্টরটাই। তাহলে এর থেকে তোমরা কি আসলে বুঝতে পারলে যে যখন আমি ভেক্টরকে যোগ করছি তখন আমি আমি কোন অর্ডারে যোগ করছি সেটা ইম্পর্টেন্ট না। এখন আমি এখানে তিনটা ভেক্টরের ক্ষেত্রে আমরা এটা বলেছি, কিন্তু আমরা আরো অনেক বেশি ভেক্টরের জন্য এটা বলতে পারতাম, যে এরকম যদি আমার a1 a2 a2 এরকম যদি আমার n সংখ্যক ভেক্টর থাকতো, তাহলে a1 তারপর যদি আমি an যোগ করতাম ভেক্টরের সাইন দিই, এবং আস্তে আস্তে তারপর যদি আমি a2 যোগ করতাম, সবগুলো যোগ করার পর যদি a2 যোগ করতাম সেটা, আর a1 আগে যদি আমি a2 যদি আগে যোগ করতাম তারপরে সবগুলো যোগ করতাম এবং তারপরে an যোগ করতাম, সেটাও কিন্তু আসলে আমার সমান হতো। তার মানে সংযোগ সূত্রটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র ভেক্টরের ক্ষেত্রে, কারণ তুমি কি অর্ডারে যোগ করছো সেটা ভেক্টরের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট না, যোগ করার পরে যে ভেক্টরটা তৈরি হচ্ছে সেটা আসলে একই ভেক্টর নির্দেশ করছে। আচ্ছা, এখন এর সাথে সাথে ভেক্টরের যোগের সাথে সাথে ভেক্টরের বিয়োগটাও একটু শিখে ফেলি, কারণ একটু আগে আমি বলেছি যে একটা ভেক্টর যদি এরকম হয়ে থাকে তাহলে যদি তার বিপরীত দিকে ভেক্টরটা নির্দেশ করে তাহলে সেই ভেক্টরটাকে আমি এভাবে মাইনাস সাইন দিয়ে প্রকাশ করতে পারি। তো এই সিম্পল কনসেপ্টটা থেকে আমরা ভেক্টরের বিয়োগটা সম্পর্কেও জানতে পারি, যে ধরা যাক একটা ভেক্টর হচ্ছে এ বি যদি একটা ভেক্টর হয়ে থাকে, এখন এই ভেক্টর ধরা যাক যে এ বিন্দুকে কোন ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর যেটা এ বি, এখন এ বিন্দুকেও যদি আমি একটা ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, এই বিন্দুকেও ভেক্টর বাঁকা হয়ে যাচ্ছে, যাই হোক, এ ভেক্টরকেও আমি একটা বিন্দু দিয়ে প্রকাশ করতে পারি, যে ধরা যাক যে এ হচ্ছে একটা ভেক্টর, এ হচ্ছে একটা আমাদের ভেক্টর যেটা হচ্ছে ও এ, এবং আমাদের আরেকটা ভেক্টর হচ্ছে ও বি, এটা হচ্ছে আমার ও বিন্দু এবং এটা হচ্ছে আমার বি। তার মানে আমি আসলে এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ও এ প্রান্ত বিন্দুগুলো দিয়ে আমি ভেক্টরকে প্রকাশ করতে চাচ্ছিলাম, তাহলে ও এ হচ্ছে আমার এ ভেক্টরটা এবং ও বি হচ্ছে আমার বি ভেক্টরটা। ঠিক আছে, আমি এখন জানতে চাই এ বি ভেক্টরটা আমার কি হবে। তো তোমরা ত্রিভুজ সূত্র জানো, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমি যদি ও এ আর এ বি কে যদি আমি যোগ করতাম তাহলে আমি পেতাম হচ্ছে ও বি, এখন যদি আমি এ বি ভেক্টরটা জানতে চাই তাহলে এ বি ইকুয়ালস টু হবে ও বি মাইনাস ও এ, তার মানে ও বি হচ্ছে আমার ভেক্টর বি এবং ও এ হচ্ছে আমার ভেক্টর এ। তাহলে এ বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে বি মাইনাস এ। তার মানে খুব সহজে চিন্তা করলে কি দাঁড়াচ্ছে, যে এ বি যদি আমার একটা ভেক্টর থাকে তাহলে এই এ বি একটা ভেক্টর, তাহলে এই বি বিন্দুকে যে ভেক্টর দিয়ে আমি প্রকাশ করছি সেটা যদি আমার বি হয়ে থাকে, তার মানে শেষ বিন্দুটা এ বি ভেক্টর যখন আমি চিন্তা করব তাহলে এটার শেষ বিন্দুটাকে যে ভেক্টর দিয়ে আমি প্রকাশ করছি সেই ভেক্টর থেকে আদি বিন্দুটাকে আমি যে ভেক্টর দিয়ে প্রকাশ করছি এ ভেক্টর, সেই ভেক্টরটাকে যদি আমি বিয়োগ করি তাহলে আমি এ বি ভেক্টরটা আমি পেয়ে যাব। তার মানে কোন একটা ভেক্টরকে যদি অন্য আর দুইটা ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই তাহলে ওই ভেক্টরের আদি বিন্দু এবং
শেষ বিন্দুর দিকে আমাকে তাকাতে হবে এবং শেষ বিন্দুটাকে যদি আমি একটা কোনো ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি তাহলে সেই ভেক্টর থেকে আদি বিন্দুটাকেও যদি আমি একটা কোনো ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি সেই বিন্দুটাকে যদি আমি বিয়োগ করি তাহলেই আমি সেই ভেক্টরটা আমি বের করে ফেলতে পারবো। এখন আমরা ভেক্টরের আরো কিছু প্রপার্টি আমরা দেখি এবং এগুলো আসলে সেই একটু আগে যে দুটো প্রপার্টি আমরা দেখেছি সেগুলোর উপর নির্ভর করেই গড়ে তোলা প্রপার্টি। তার মানে আবারও আমরা ভেক্টরের প্রপার্টিজ নিয়ে কথা বলবো। তাহলে একটা প্রপার্টি লিখি, প্রপার্টিগুলো আগে লিখি যে m ইন্টু n ইন্টু a, mn হচ্ছে স্কেলার, ইকুয়ালস টু হবে mn a। এখানে mn হচ্ছে স্কেলার। এটা হচ্ছে আমার প্রথম প্রপার্টি। দ্বিতীয় প্রপার্টি হচ্ছে m প্লাস n a। আমি এগুলোর ব্যাখ্যা এখনই দিব যে এর অর্থ আসলে কি এই প্রপার্টিগুলোর। তাহলে m প্লাস n a ইকুয়ালস টু লিখতে পারি m a প্লাস n a। এবং তৃতীয় প্রপার্টি হচ্ছে যে a আর b ভেক্টরটাকে যদি আমি যোগ করি তার সাথে m যোগ করলে সেটা আসলে m a আর m b ভেক্টরটাকে যোগ করার সাথে সমতুল্য। এবং চতুর্থ আরেকটা প্রপার্টি যেটা পরম মানের সাথে সম্পর্কিত, সেই প্রপার্টিটা হচ্ছে m a ইকুয়ালস টু পরম মান m এবং আসলে এখানে আমি ভেক্টরের মান নিয়ে, এটা আসলে ভেক্টরের মানের সাথে সম্পর্কিত। আচ্ছা, এখন আমরা একটা একটা করে এই প্রপার্টিগুলো বোঝার চেষ্টা করি। তাহলে mn হচ্ছে স্কেলার, এখানে আমরা বারবার mn ব্যবহার করছি, তাহলে mn হচ্ছে আমাদের স্কেলার। তাহলে mn যদি আমাদের স্কেলার হয় তার মানে ধরা যাক যে 2 এবং 3, ধরা যাক যে m হচ্ছে 2 আর n হচ্ছে 3। তাহলে প্রথম প্রপার্টিটা হচ্ছে na, তার মানে 3a এর সাথে যদি আমি 2a এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে আসলে হবে 2 আর 3 গুণ করে তার সাথে a যোগ করার সমান। তার মানে এখানে আসলে 6a। এর অর্থ আসলে কি যে ভেক্টর a কে আমি 3 গুণ করছি। ভেক্টর a কে আমি, যে a হচ্ছে আমার একটা ভেক্টর, এটাকে আসলে আমি 3 গুণ করছি, এটা হচ্ছে আমার 3a। এবং তারপরে সেই 3a কে আমি আবার 2 গুণ করছি। 3a কে যদি আমি 2 গুণ করি তাহলে কি হবে, এটা অবশ্যই কি 6a হবে। তো সেটা কি আসলে এই প্রথমে আমি একে যে মাল্টিপ্লাই করলাম যা দিয়ে, এটাকে আমি প্রথমে দ্বিগুণ করছি এবং তারপরে এই দ্বিগুণ করার পরে যে ভেক্টরটা তৈরি হচ্ছে তাকে আমি 3 গুণ করছি। এর মানে হচ্ছে যে এই দ্বিগুণ 3 গুণ এটাকে একসাথে করলে টোটাল মাল্টিপ্লায়ারটা হচ্ছে মানে মানে 6, তাই না? এবং তার মানে এই ভেক্টরটাকেই আমার 6 গুণ করলে, সরাসরি 6 গুণ করলে আমি 6a পাচ্ছি এবং এই দুটো ভেক্টর আসলে সমান। এবং একই সাথে আমরা এটা বলতে পারতাম যে m n a, আমি মাল্টিপ্লায়ার গুলোর অর্ডারও আসলে ইম্পর্টেন্ট না, n m a এরও সমান। আচ্ছা, তারপরে আমাদের দ্বিতীয় প্রপার্টি নিয়ে আমরা কথা বলবো। দ্বিতীয় প্রপার্টি হচ্ছে যে m প্লাস n a ইকুয়ালস টু m a প্লাস n a। এখান থেকেও তোমরা খুব সহজেই বুঝতে পারো যে এই প্রপার্টিটা আসলে কি বলছে।
যে এর মানে আসলে আবার যদি আমি 2 3 দিয়েই বুঝি তাহলেই হয়তো সহজে বুঝতে পারবে যে সিম্পলি তুমি 2 আর 3 প্রথমে যোগ করো, 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, তাই না? তাহলে 5 আর ভেক্টর a মানে হচ্ছে a যদি একটা ভেক্টর থাকে তাহলে তুমি তাকে 5 গুণ করো, তাহলে এটা হচ্ছে আমার 5a। এটা আর প্রথমে যদি আমি a কে 2 গুণ করতাম, এটা ধরা যাক আমার 2a, আর যদি আমি a কে যদি আমি আবার যদি 3 গুণ করতাম, 3 গুণ করতাম, এবং এই দুটো যেহেতু একই দিকে তাহলে এটাকে আমি সরাসরি যোগ করে ফেলতে পারি এবং তাহলে তার যোগফল হবে 5a। তাহলে কি এই দুটো কি একই জিনিস না? এ থেকে বুঝতে পারছো যে m প্লাস n a আসলে কি হবে আমাদের ma প্লাস na। এবং তারপরে আসা যাক আমাদের তৃতীয় সূত্রটা। তৃতীয় সূত্রটাকে আমরা দেখি, যে তৃতীয় সূত্রটাকে আমরা জ্যামিতিকভাবে দেখতে পাই যে তৃতীয় সূত্রটা হচ্ছে আমাদের m a প্লাস b, তার মানে a প্লাস b, a আর b ভেক্টরটাকে যোগ করে যে সমন্বিত যে ভেক্টরটা হচ্ছে সেই ভেক্টরটাকে যদি আমি m গুণ করি তাহলে আসলে সেটা a কে m গুণ করে আবার b কে m গুণ করে যে দুটো ভেক্টর হবে আমার, সেই দুটো ভেক্টরকে যোগ করে যে সমন্বিত ভেক্টরটা হবে সেই ভেক্টরের সমান। এটাকে দেখো গ্রাফিক্যালি খুব সহজেই বোঝা যায় যে a যদি আমার একটা ভেক্টর হয়ে থাকে এবং b যদি একটা ভেক্টর হয়ে থাকে, সেই ভেক্টরটাকে আমি এভাবে স্লাইড করে এর শেষ বিন্দুতে নিয়ে আসলাম, তাহলে a আর b যোগ করে আমার কি হবে a প্লাস b একটা ভেক্টর হবে, a আর b যোগ করে আমার সমন্বিত ভেক্টরটা হবে a প্লাস b। এখন যদি আমি এটাকে m গুণ করি তাহলে কি হচ্ছে, তাহলে আমার এই ভেক্টরটা এটা কি m গুণ করার পরে এটা হচ্ছে আমার ma প্লাস b ভেক্টরটা হচ্ছে, এই নীল সরলরেখাটা দিয়ে আমি ma প্লাস b ভেক্টরটা আমি চিন্তা করতে পারছি। এখন এটার মানে হচ্ছে যে এখন ma মানে কি, ma মানে হচ্ছে আসলে যে এই a ভেক্টরটাকে, এই a যে আমার ভেক্টরটা আছে এই a ভেক্টরটাকে আমি m গুণ করছি, তার মানে ma ভেক্টরটা হচ্ছে আমার আসলে এই লাল সরলরেখাটা দিয়ে যে ভেক্টরটা প্রকাশ পায় সেই সরলরেখাটা, এটা হচ্ছে আমার ma। আর mb সরলরেখাটা হচ্ছে আমার এই b সরলরেখাটাকে যদি আমি m গুণ করতাম, b সরলরেখাটাকে যদি আমি m গুণ করতাম তাহলে আমার এটা হতো আমার mb সরলরেখাটা, তাই না? এখন আমি যেহেতু ভেক্টরকে সমান্তরাল ভেক্টরগুলো সমান হয় যদি তাদের মান এবং দিক সমান হয়, তাহলে এই ভেক্টরটাকে যদি আমি এখানে এই m এর শেষ বিন্দুতে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে আমার mb ভেক্টরটা। এখন বলো যে ma আর mb ভেক্টরটাকে যদি আমি যোগ করি তাহলে আমি কি পাচ্ছি, ma আর mb ভেক্টরটাকে যোগ করলে কিন্তু আমি এই m a প্লাস b এই ভেক্টরটাই পাবো। এর থেকে বুঝতে পারছো যে আমাদের এই সূত্রটাও আমাদের ভেক্টরের প্রপার্টি হিসেবে একটা মানে ভেক্টরের একটা প্রপার্টি হিসেবে আমরা একে নিতে পারছি যে a প্লাস b যদি একটা ভেক্টর হয়ে থাকে তাকে m গুণ করলে যে ভেক্টরটা আমরা পাবো সেটা আসলে a কে m গুণ করে এবং b কে m গুণ করে এবং সেটাকে যোগ করলে যে ভেক্টরটা হবে তার সমান। এবং এটা শুধু দুটো ভেক্টরের ক্ষেত্রেই না, তুমি যদি এভাবে m এবং সেটাকে যদি n সংখ্যক ভেক্টরের ক্ষেত্রে যদি চিন্তা করতে a1 a2 এবং যদি n সংখ্যক যদি ভেক্টর থাকতো তাহলে আমরা সেটাকে এভাবে লিখতে পারতাম যে m a1 m a2 এবং যোগ করে করে এটা হচ্ছে m an। এবং আমরা ধীরে ধীরে আরো কঠিন সিম্বল আরো বিভিন্ন সিম্বল ব্যবহার করব, যেটাকে যদি আমি সামেশন সিম্বল দিয়ে লিখতাম এবং এটা যদি i ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত, মানে এটা আসলে আমি যোগ করছি বিভিন্ন জিনিসকে এবং আমি mai এটা হচ্ছে আমার ai, তার মানে a1 a2 a3 a4 an কে আমি যোগ করছি এবং যোগ করার আগে সবগুলোর সাথে আমি m গুণ করে যোগ করছি এবং তার মানে এটাকে আমি এভাবেও লিখতে পারতাম। আচ্ছা,
এবং তারপরে চতুর্থ যে প্রপার্টিটা চতুর্থ প্রপার্টিটা হচ্ছে যে পরম মান সংক্রান্ত প্রপার্টি ছিল, যে একটা ভেক্টর এম এ যদি আমার একটা ভেক্টর হয়ে থাকে, এটা হচ্ছে আমার 4 নাম্বার প্রপার্টিটা, যদি আমার একটা ভেক্টর হয়ে থাকে এবং সেটাকে যদি আমি এম গুণ করি তাহলে হচ্ছে আমার এম এ। এখন এম এ ভেক্টরটার মান কি হবে? এম এ ভেক্টরটার মান আসলে কি হবে, যে এম এ ভেক্টরটা মান আসলে কি, তোমরা যদি গ্রাফিক্যালি চিন্তা করো যে এ হচ্ছে একটা ভেক্টর, তাকে এম গুণ করলে এর মান আসলে কি, এই যে এই সরলরেখাটা, সেই সরলরেখাটার দৈর্ঘ্যটাই হচ্ছে এর মান, তাই না? এখন তার মানে কি, এর মান কত ছিল? এর মান হচ্ছে আমার, এর মান ছিল আমার এ, তাহলে তার সাথে যদি এম গুণ করি তাহলে এই সরলরেখাটার মান কি হবে? এই সরলরেখাটার মান কিন্তু আসলে আমার হবে, এই সরলরেখাটার দৈর্ঘ্য হবে আমার এম এ, তাই না? এখন যদি আমরা আলাদা আলাদাভাবে চিন্তা করতাম, যে আমি যদি এম এর পরম মান চিন্তা করি, এম এর পরম মান যদি আমি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে এম, আবার এ ভেক্টরটার মান হচ্ছে আমার এ। এখন যদি আমি এম আর এ কে যদি আমি গুণ করতাম, এম আর এ কে যদি আমি গুণ করতাম, আমি যদি এম আর এ কে যদি আমি গুণ করি, এম আর এ কে যদি আমি গুণ করি তাহলে আমি পাচ্ছি এম আর এ, তাহলে এটা ইকুয়ালস টু আসলে আমাদের এম এ ভেক্টরটা। তার মানে এ ভেক্টরটার মানের সাথে যদি আমি একটা স্কেলার ভ্যালু গুণ করি তাহলে যে মানটা আমি পাবো, এ ভেক্টরটাকে এম গুণ করে যে আমি ভেক্টর পাচ্ছি সেই ভেক্টরটার মানের সমান হবে। এবং এটা মনে হয় খুবই সিম্পল, তোমরা এখানে সংখ্যা বসিয়েও দেখতে পারো। এবং এখানে ইন্টারেস্টিং যেটা, যে ধরা যাক যে এটা যদি এ ভেক্টর হয় এবং এটা যদি 2a ভেক্টর হয়, তাহলে অবশ্যই এই ভেক্টরটার মান হচ্ছে আমার 2a। এবং এখন ইন্টারেস্টিং হচ্ছে যে যদি একটা বিপরীত ভেক্টর থাকতো, যে -2a, তাহলে সেটাকেও কিন্তু যদি আমি পরম মানের ভিতর ঢুকিয়ে দিতাম, -2a যদি ভেক্টর হতো, -2a কে যদি পরম মানের ভিতর ঢুকিয়ে দিতাম তাহলে সেটাও কিন্তু 2a হতো। এবং এটাও খুব সহজেই তোমরা বুঝতে পারছো, কারণ আমি তো মান নিয়ে চিন্তা করছি, তাহলে এই ভেক্টরটার যে দৈর্ঘ্য, এই ভেক্টরটার এই সরলরেখাটার যে দৈর্ঘ্য, এই সরলরেখাটার দৈর্ঘ্য সেম, যদিও এই দুটো ভেক্টর বিপরীত ভেক্টর, তাহলে কি তাদের মান সমান হবে। এবং আসলে আমরা যে চতুর্থ যে সূত্রটা, সেটা আসলে সেই কথাই বলছে। তো আমরা আজকে ভেক্টর নিয়ে কথা বললাম, ভেক্টর কি জিনিস সেটা আমরা শিখলাম, এবং ভেক্টরের কিছু প্রপার্টিজ দেখলাম, ভেক্টরের কিছু প্রপার্টিজ দেখলাম, এবং ভেক্টর কিভাবে যোগ করতে হয়, সাথে সাথে ভেক্টরের বিয়োগ সম্পর্কেও জানলাম। তো ভেক্টর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এজন্য যে ধরা যাক যে একটা সমতল নিয়ে যখন আমরা চিন্তা করছি, যে আমরা আসলে সমতলের যে কোনো বিন্দুকে, সমতল যদি কোনো একটা বিন্দু থাকে, সেই বিন্দুকে আসলে আমরা যখন গাণিতিকভাবে আমরা যখন কোয়েশ্চেন করব, আসলে বিজ্ঞান এবং অঙ্ক সবখানে আমরা আসলে কি করি, কোয়েশ্চেন করি যে কেন সেটা হচ্ছে। তো আমি এখন ধরা যাক যে এই ক্ষেত্রে আমি একটা কোয়েশ্চেন করলাম যে এই বিন্দুটা আসলে কোথায় আছে। তো এই বিন্দুটা কোথায় আছে, এই কোয়েশ্চেনটাকে যখন আমি গাণিতিকভাবে, সিম্বলিকভাবে দেখতে চাইবো, এই বিন্দুকে এখন তুমি অনেক কিছুই চিন্তা করতে, এটা মানুষ হতে পারে, গাড়ি হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো তো তখন আমি আসলে ভেক্টরের সাহায্য নিব, যে তার মানে এটা কোথায় আছে এটা নির্ভর করছে যে যে বিজ্ঞানী অথবা যে পরিমাপ করছে, যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছে তার সাপেক্ষে সে কোথায় আছে। তাহলে সে যদি এই জায়গাতে থাকে, তাহলে সে যদি সরলরৈখিকভাবে চিন্তা করে, তাহলে বিন্দুটা সরলরৈখিকভাবে ধরা যাক যে a কিলোমিটার দূরে আছে, তার মানে সে আসলে এবং একটা নির্দিষ্ট দিকে আছে, তাই না? এখন এই যে অবজারভার যদি এখানে থাকতো, যে অবজার্ভ করছে, যে সায়েন্টিস্ট যদি এখানে থাকতো, তাহলে হয়তো দূরত্ব হতো b, কিন্তু দিক হতো ডিফারেন্ট। তার মানে এই যে কোনো কিছুর অবস্থান বোঝার জন্য কিন্তু আসলে আমার একটা ভেক্টর দরকার হচ্ছে।
কোনো একটা অবস্থান বোঝার জন্য আমার ভেক্টর দরকার আছে। এখন তুমি এটাকে আরো বড় স্কেলে যদি চিন্তা করো যে আমরা এরকম পৃথিবীতে আছি এবং এখানে হচ্ছে আমাদের সৌরজগৎ, ধরা যাক যে এখানে হচ্ছে আমাদের সূর্য, এখানে হচ্ছে আমাদের সূর্য। আমরা এখন জানতে চাই যে সূর্য কোথায় আছে। যদি আমরা সূর্যের অবস্থান জানতে চাই তাহলে কিন্তু আমি একটা ভেক্টর দিয়ে সূর্যকে আমি প্রকাশ করতে পারি। অথবা আমি জানতে চাই যে জুপিটার কোথায় আছে, বৃহস্পতি গ্রহ কোথায় আছে, সেটাকেও কিন্তু আমি একটা ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। এবং আমরা আস্তে আস্তে দেখব যে আমি এই উদাহরণটা দিলাম 3 ডাইমেনশনালে। আমি আজকে ভেক্টরের ডাইমেনশন নিয়ে কোনো কথা বলিনি, কিন্তু আমরা ভেক্টরের আমরা নেক্সট যে আলোচনা করব লেকচারগুলোতে, সেখানে ভেক্টরের আমরা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব, যে দ্বিমাত্রিক তলে আমরা ভেক্টরকে কয়টা কম্পোনেন্টে ভাগ করতে পারি, ত্রিমাত্রিক স্থানে আমরা ভেক্টরকে কয়টা কম্পোনেন্টে ভাগ করতে পারি, এবং সেগুলোর সাহায্যে আমরা কত সুন্দর সুন্দর আমরা ক্যালকুলেশন করতে পারি এবং কিভাবে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে পারি, সেগুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ।